আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ এনামুল হক শিমুল বলতেছিলাম ইউরোপ থেকে। তো আমার বাংলাদেশি ভাইয়েরা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, তো আপনাদের একটা স্বপ্ন হচ্ছে আপনারা ইউরোপের দিকে মুভ করবেন। সেটা হোক ট্যুরিস্ট ভিসায়, হোক ওয়ার্ক পারমিট ভিসায়। তো এখন ট্যুরিস্ট এবং ওয়ার্ক পারমিট ২ টা ভিসা নিয়ে আমি আজকে কথা বলবো এবং বাংলাদেশি ভাইয়েরা আপনারা কিভাবে বাংলাদেশ থেকে অথবা সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আপনারা কিভাবে ইউরোপের দিকে মুভ করবেন এবং কোন ভিসায় আসতে আপনার জন্য সহজ হবে এই ব্যাপারে আজকের ভিডিওতে আলাপ করব। তো আপনারা যদি ট্যুরিস্টে ইউরোপে ঘুরতে আসতে চান, আপনি কিভাবে আপনার ফাইলটা প্রসেসিং করবেন, কোন কোন দেশগুলো আপনি ট্রাভেল করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, এই ব্যাপারে ডিটেলস আলাপ করব আজকের এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রয়োজনে একবার না কয়েকবার আপনি ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনার অভিজ্ঞতা হবে। আমিও মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়া থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে ফ্রান্সে আসছি ৩ বার। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন অথবা সিঙ্গাপুরে আছেন অথবা সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমানে আছেন, যদি আপনাদের স্বপ্ন থাকে যে আমরা ইউরোপ ঘুরতে যাব ট্যুরিস্ট ভিসা নিয়ে, এখন ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে প্রসেসিং করবেন, কিভাবে প্রসেসিং করলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন ভাই ভিসা হবে কি হবে না এ ব্যাপারে 100% শিওর দেওয়া যায় না। সেটা নির্ভর করে এম্বাসিটার ওপরে এবং আপনার প্রোফাইলের ওপরে। আপনি কি করেন এবং আপনার সেভিংস আছে কিনা এবং আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো আছে কিনা। যদি আপনার ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকে, যদি আপনি ফাইলটা সুন্দরভাবে সাজাইতে পারেন, তাহলে এম্বাসিটা আপনাকে ভিসা দিবে। এখন কথা হচ্ছে ভাই, ফাইলটা আপনি কিভাবে সাজাবেন এবং কোন কোন দেশগুলো আপনি ভ্রমণ করবেন। ফাইলটা সাজানোর আগে হচ্ছে আপনার মনটাকে স্থির করেন যে হ্যাঁ, আমি ইউরোপ ঘুরতে যাব এবং ঘোরার জন্য কি কি করতে হবে। যদি আপনি বাংলাদেশে থাকেন, তাহলে আপনার একটা সুন্দর একটা চাকরি থাকতে হবে, ভালো বেতন একটা চাকরি থাকা লাগবে, আপনার ব্যাংক ব্যালেন্স থাকা লাগবে। যদি আপনার ভালো চাকরি থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, ৩ নম্বর হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি। এখন ট্রাভেল হিস্টোরিটা আপনারা কিভাবে তৈরি করবেন? ট্রাভেল হিস্টোরিটা হচ্ছে যে আপনি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশগুলা ভ্রমণ করবেন। ভ্রমণ করা আপনার শখ। মানুষের শখ থাকে অনেক কিছু। গাড়ি বাড়ি করার শখ থাকে। অনেকের আবার শখ থাকে কি? দেশ ভ্রমণ করা। সেটা হতে পারে সিঙ্গাপুর, হতে পারে মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, দুবাই, কাতার, তুর্কি, ইজিপ্ট, এরকম আপনার অনেক দেশ ভ্রমণ করার ইচ্ছে থাকতে পারে। তো এখন কথা হচ্ছে একটা লোক যদি ট্রাভেল করে, আপনি কিন্তু ভাই একবারে ৫-৭ টা দেশ ট্রাভেল করবেন না। আপনি ৬ মাস বা ৩ মাস পরে ১ টা বা ২ টা দেশ ভ্রমণ করবেন এবং যেই দেশে আপনি যান না কেন, কমপক্ষে ৩ থেকে ৫ দিন থাকার চিন্তা করবেন। আপনি সকালে গেছেন, বিকালে চলে আসলেন বা আজকে গেছেন, কালকে চলে আসলেন। এরকম করলে এটা আপনার ট্রাভেল হিস্টরি খাতা আসলে এম্বাসিডর গণনা করে না। তো আপনি যদি কোনো দেশ ভ্রমণ করার ইচ্ছা থাকে ট্রাভেল হিস্ট্রি বানানোর জন্য, তাহলে সেই দেশে কমপক্ষে ৭২ ঘন্টা আপনি স্টে করবেন। কমপক্ষে। আপনারা কি করেন? বাংলাদেশি ভাইদের ভিসা রিফিউজ হওয়ার কারণটা কি আপনারা জানেন? যারা গ্রুপ ট্যুরে যান ৩ দিনে ৪ দেশ বা ৪ দিনে ৩ টা দেশ ভ্রমণ করে আপনারা চলে আসেন। মানে সকালে যান, বিকালে আবার অন্য দেশে চলে যান। বা সিঙ্গাপুরে ১ রাত্র ছিলেন, মালয়েশিয়া ২ রাত্র, থাইল্যান্ডে গিয়ে ১ রাত্র, শ্রীলঙ্কায় গিয়ে ১ রাত্র। তো আপনারা এভাবে ট্রাভেল হিস্ট্রি তৈরি করেন, তখন আপনি বলেন যে, "আমি তো ভাই ৫ টা দেশ ভ্রমণ করেছি। আমার অ্যাকাউন্টে ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা ছিল। কিন্তু ভাই আমি ভিসার জন্য এপ্লাই করছি, আমার ভিসাটা রিজেক্ট করছে।" বা এটা আপনাদের বুঝার ভুল। এগুলা ট্রাভেল এজেন্সিগুলা তাদের ব্যবসার জন্য, তাদের লাভের জন্য। জানি আজকের এই ভিডিওটা যারা শুনবেন, তারা কালকে থেকে ট্রাভেল এজেন্সিগুলাকে ঘৃণা করবেন। সব ট্রাভেল এজেন্সি খারাপ সেটা আমি বলব না, আবার সব ভালো সেটা আমি বলব না। যেটা সত্য সেটাই আমি বলব। আপনি যদি গ্রুপ ট্যুরে যান, কমপক্ষে ১০ দিনের ট্যুরে যান বা ১ সপ্তাহ ট্যুরে যান ২ টা দেশ ঘোরার জন্য। সিঙ্গাপুর, মালয়েশিয়া আপনি ১ সপ্তাহ ঘুরে। সিঙ্গাপুর ৩ রাত্র, মালয়েশিয়া ৪ রাত্র। অথবা আপনি সিঙ্গাপুর ২ রাত্র,
বা 3 রাত্র, থাইল্যান্ড 3 রাত্র, 6 রাত্র ঘুরে চলে আসেন আপনি। আবার 6 মাস 1 বছর পরে আপনি আবার 2টা দেশ ভ্রমণ করেন। তারপরে 6 মাস পরে আপনি সৌদি আরব ওমরা করতে যান। যদি মুসলমান হয়ে থাকেন সৌদি আরব ওমরা ভিসায় যান। সৌদি আরব যাওয়ার সময় আপনি দুবাইটা ঘুরে যেতে পারেন, অথবা সৌদি আরবতে আসার সময় আপনি দুবাইটা ঘুরে আসতে পারেন। তাহলে এখান দিয়ে যদি আপনি 2টা দেশ ভ্রমণ করলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওখান দিয়ে আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে কি আপনার সৌদি আরব, দুবাই। আপনার 6টা দেশ ট্রাভেল করা হয়ে গেল 1.5 বছরের মধ্যে বা 1 বছরের মধ্যে। এখন তারপর যদি আপনি কোনো দেশে ঘুরতে চান এক্সট্রা, সেটা ইজিপ্টে যেতে পারেন, তুর্কিতে যেতে পারেন। যদি আপনার 6টা দেশ ঘোরা থাকে তাহলে তুর্কি এবং ইজিপ্টের ভিসা পাওয়া আপনার জন্য সহজ। তারপরে আপনি চায়না, হংকং এগুলো ঘুরতে পারেন। তো এইভাবে যদি আপনি দেশগুলো আপনি ভ্রমণ করেন, আপনি 5-7টা দেশ ভ্রমণ করার পর আপনার ভিতরে একটা সাহস হবে, একটা সাহস জাগবে যে হ্যাঁ, আমি তো 8টা দেশ বা 5টা দেশ ভ্রমণ করছি, আমি এবার একটু উন্নত দেশ, একটু উপরের লেভেলে আমি ইউরোপের দিকে মুভ করার চিন্তা করি। তখন ইউরোপে যদি আপনি ভিসা মুভ করতে চান, আপনার ট্রাভেল হিস্ট্রি কমপ্লিট। এখন হচ্ছে আসি আপনার ব্যাংক ব্যালেন্স নিয়ে। এখন আপনার অ্যাকাউন্ট অথবা আপনার চাকরি অথবা ব্যবসা যেটাই থাকুক, যদি আপনার চাকরি করেন, আপনি মোটামুটি 40-50 হাজার টাকার স্যালারিতে আপনি জব করেন, আপনি প্রতি মাসে আপনার স্যালারিটা যাতে অ্যাকাউন্টে ঢুকে, অথবা এট এ টাইম মাসের ফার্স্ট উইকে ক্যাশ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করবেন। 50,000 হোক, 40,000 হোক, 80,000 হোক, 1 লক্ষ হোক, 1.5 লক্ষ হোক, সেটা আপনার যোগ্যতা অনুসারে প্রতি মাসে 1 থেকে 5 তারিখে। আর যদি চাকরি করেন, আপনার বসকে বলবেন বা আপনার কোম্পানিকে বলবেন যে বস, আমার স্যালারিটা আপনি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে দিয়ে দিবেন। কোন অ্যাকাউন্ট? কারেন্ট অ্যাকাউন্ট না, আপনার সেভিংস অ্যাকাউন্টে। আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার স্যালারি হিসেবে ঢুকবে, যদি আপনি চাকরিজীবী হয়ে থাকে। সেটা 80,000 হোক, 1 লক্ষ টাকা হোক। এখন যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে, ওই টাকা থেকে আপনি আপনার বাসা ভাড়া দিবেন, আপনার বাসার জন্য বাজার করবেন, আপনার বাচ্চার জন্য ওষুধ কিনবেন। খরচ করার পর যাতে মোটামুটি 50% বা 40% টাকা আপনার সেভিংস থাকে আপনার অ্যাকাউন্টে। নেক্সট মান্থে আবার সেম এট এ টাইম আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, স্যালারি ঢুকবে, সেটা হোক ক্যাশ টাকা অথবা আপনার কোম্পানির অ্যাকাউন্টে থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। ওখান থেকেও আপনি 40%, 60% টাকা আপনি খরচ করবেন, বাকি টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে সেভিংসে রাখবেন। তাহলে এভাবে পর্যায়ক্রমে আপনি 6 মাস বা 1 বছর যদি আপনি এভাবে করেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টে 6 লাখ, 7 লাখ, 8 লাখ, মানে আপনার স্যালারি অনুসারে আপনার অ্যাকাউন্টে সেভিংসে জমা থাকবে। গেল আপনার ব্যাংক স্টেটমেন্ট সাজানোটা কিভাবে সাজাবেন। আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি 2টা অ্যাকাউন্ট রাখবেন। একটা হচ্ছে আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট। আসলে ইউরোপের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের কোনো মূল্য নেই। কারেন্ট অ্যাকাউন্ট কোনো অ্যাম্বাসিডর দেখতে চায় না, আপনার সেভিংস অ্যাকাউন্টটা দেখবে। এখন কারেন্ট অ্যাকাউন্টে আপনি কোটি কোটি টাকা লেনদেন করতে পারেন, আবার অ্যাকাউন্ট আপনার জিরো হয়ে যেতে পারে। কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টটা কখনো জিরো করবেন না। প্রতি মাসে একটা অ্যামাউন্ট আপনি আপনার কোম্পানি অ্যাকাউন্টের থেকে হোক, আপনি ক্যাশ টাকা হোক, আপনার সেভিংসে জমা করবেন। ওখান থেকে আপনার পরিবারের সমস্ত খরচ করার পরও যাতে একটা ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকে। এভাবে পর্যায়ক্রমে আপনি যাতে একটা মোটামুটি 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে জমা থাকে। আর যারা চাকরিজীবী তাদের কম থাকলে সমস্যা নেই। এই গেল আপনার ব্যাংক স্টেটমেন্ট সাজানোর ব্যাপারে। আমি আপনাদেরকে বললাম আমার ফর্মুলা আপনি ফলো করে আপনি 100% ইনশাল্লাহ ভিসা পাবেন ইউরোপে। যদি চাকরিজীবী হন তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে, কোম্পানি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। যদি ব্যবসায়ী হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানি অ্যাকাউন্টের থেকে মাসের ফার্স্ট উইকে আপনি একটা টাকা জমা করবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। সেভিংস অ্যাকাউন্ট থেকে কিছু টাকা খরচ করবেন, কিছু টাকা ব্যালেন্স রাখবেন। এই ব্যালেন্সটা প্রতি মাসে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে 6 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ হবে।
তো এইভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট সাজাবেন যদি আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন। আর যে ট্রাভেল হিস্ট্রির কথা বললাম, ট্রাভেল হিস্ট্রিটা হচ্ছে 6 মাস মানে সর্বনিম্ন 3 মাস, সর্বোচ্চ আপনি 6 মাস, 9 মাস, 1 বছর পরে আপনি ট্রাভেল করেন, কোনো সমস্যা নাই। তো এই গেল আপনার ট্রাভেল হিস্টোরি আর গেল আপনার ব্যাংক স্টেটমেন্ট সাজানো। এখন যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার জন্য ফ্যাসিলিটি সবচেয়ে বেশি যে আপনার ট্যাক্স ফাইল দেখানো লাগবে না। যে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেন, ভ্যাট দেন, ওটা না দেখাইলেও সমস্যা নেই। কিন্তু ভাই যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, প্রকৃতপক্ষে আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে। কোনো কোনো দেশের ক্ষেত্রে 2 বছরের, কোনো কোনো দেশের ক্ষেত্রে 3 বছর আপনার আয়কর রিটার্ন চায়। যে আপনি বাৎসরিক কত টাকা ইনকাম করছেন এবং গভর্নমেন্টকে কত টাকা আপনি ট্যাক্স ভ্যাট পরিশোধ করছেন, এগুলা দেখতে চায়। আর যদি চাকরিজীবী হন, শুধু আপনার স্যালারি শিটটা ওরা দেখবে। প্রতি মাসে যে আপনার কোম্পানি স্যালারি দিতেছে, ওই স্যালারি শিটটা শুধু দেখবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবে। আর হচ্ছে আপনার যখন আপনি কোনো দেশের জন্য, বড় কোনো দেশের জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনার এনওসি চাইবে। ঠিক আছে? এনওসিটা চাইবে যে নো অবজেকশন সার্টিফিকেট যেটা, বা প্রত্যয়নপত্র যেটা কোম্পানির তরফ থেকে, যে আপনি ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের যে কোনো দেশে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাকে ছুটি দেওয়া হবে। এতে আপনি ওই ইউরোপ ভ্রমণ শেষে আপনি গিয়ে আপনার কাজে জয়েন করবেন। এটা হচ্ছে এনওসি লেটার একটা আপনার কোম্পানি দিবে। আর লাস্ট 3 মান্থের স্যালারি স্লিপ দিতে হবে, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। কোনো কোনো দেশের ক্ষেত্রে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চায়। আপনার ব্যাংক স্টেটমেন্ট আর আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকলে, যদি আপনি এই ফর্মুলায় আপনি আবেদন করেন, ঠিক আছে, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 90%। আমরা অনেকে ভুল করি, আমাদের ভুলের কারণে আমরা ভিসা পাই না। শুধু আমাদের ভুল ডিসিশনের কারণে আমরা ভিসা পাই না। আমরা ব্যাংক স্টেটমেন্ট সাজাইতে পারি না। কি করি? যখন আমরা ভিসার জন্য জমা দিব, ঠিক ওই মুহূর্তে গিয়ে কি করি? ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে টাকা হাওলাত করি, আত্মীয়-স্বজনের কাছ থেকে টাকা হাওলাত করি। হাওলাত করে অ্যাকাউন্টে 15 লাখ, 20 লাখ, 30 লক্ষ টাকা দেখাই। এখন এই টাকাটা কিভাবে আপনার অ্যাকাউন্টে আসলো, এটার জবাবদিহিতা কিন্তু আপনি করতে পারবেন না। কারণ আপনি তাদেরকে প্রমাণ করতে পারবেন না যে এটা আপনার কোন সোর্স থেকে আসছে। ইউরোপ এমবেসিগুলা এতটা স্ট্রং, কানাডা, অস্ট্রেলিয়া সেগুলোও একই সেম, এতটা স্ট্রং, ওরা আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার পরে ওই টাকার উৎসটা ওরা খুঁজবে। এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন? ওই টাকাটা কোন সোর্স থেকে আপনি ইনকাম করছেন? এখন আপনি 15 লাখ আপনি মাসে কামান 50,000 বা 60,000 টাকা। আপনার সংসার খরচ করে আপনার কত টাকাই বা ব্যালেন্স থাকে? এখন আপনি যদি 1 মাসে আপনার অ্যাকাউন্টে, ভাই অ্যাম্বাসিডর তো আপনার ইচ্ছা করলে 1 মাসের ব্যাংক স্টেটমেন্টও চাইতে পারতো, তাই না? সে তো বলতে পারতো আপনার লাস্ট 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেন। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে আমরা দেখবো। না ভাই, অ্যাম্বাসিডর আপনার ব্যালেন্স দেখে না, আপনার কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে সর্বশেষ, সেটা ওরা দেখে না। আপনার অ্যাকাউন্টে টাকাগুলো কোত্থেকে আসছে এবং কিভাবে আপনি খরচ করছেন বিগত মাসগুলাতে, ওইটার সাথে লাস্টের মাসের ব্যালেন্সটা মিলাইতেছে। যে আপনার গত মাসে ধরেন অক্টোবর মাসে আপনার ব্যালেন্স ছিল 5 লাখ টাকা, আপনি ডিসেম্বরে আপনার ব্যালেন্স হচ্ছে 20 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে। তো এই যে 15 লাখ টাকার একটা গ্যাপ, এই টাকাটা কোত্থেকে আসলো? ধরেন আপনার সেপ্টেম্বরে আপনার অ্যাকাউন্টে ছিল 4,50,000 টাকা, অক্টোবরে আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা। হ্যাঁ, এটা ঠিক আছে, 50,000 টাকা, 60,000 টাকা বাড়তে পারে। কিন্তু আপনার ডিসেম্বরে এসে আপনার দেখা গেল আপনার অ্যাকাউন্টে কত? 25 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা বা 1 কোটি টাকা। তো এখন এই হঠাৎ করে এতগুলো টাকা কোত্থেকে আসলো? আপনি কি চুরি করছেন? আপনার তো ইনকাম করা সম্ভব না। হঠাৎ করে এতগুলো টাকা। তো এইজন্য ম্যাক্সিমাম ভিসা রিফিউজ হয় শুধুমাত্র আপনার ব্যাংক স্টেটমেন্টের কারণে। আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা দেন, এটা বুঝে না বুঝে দেন যে আমার অ্যাকাউন্টে টাকা থাকলেই ভিসা দিবে। আমরা একটা বোকার রাজ্যে বাস করতেছি। আমাদের কল্পনা হচ্ছে কি? আমাদের অ্যাকাউন্টে যদি 20 লাখ টাকা থাকে, 30 লাখ টাকা থাকে, আমাকে ভিসা দিতে বাধ্য। না ভাই, কোনো দেশের এমবাসি আপনাকে ভিসা দিতে বাধ্য না। ওরা আপনাকে দেখবে, আপনার ডকুমেন্ট দেখবে। যদি তাদের মনে হয় না এই লোকটা একজন জেনুইন ট্রাভেলার, সে আমার দেশে ভ্রমণ করতে যাবে
এবং নির্দিষ্ট সময় শেষে ভ্রমণ শেষ করে সে আবার তার গন্তব্য ফিরে আসবে, সে এসে তার ব্যবসা করবে অথবা সে তার চাকরিতে জয়েন করবে। এটা তারা সবার আগে নিশ্চয়তা চায় যে আপনি বাংলাদেশে কি করতেছেন, আপনি যদি ইউরোপে যান ইউরোপ থেকে আপনি ফেরত আসবেন কিনা। এখন এগুলো প্রমাণ করবেন কিভাবে? আপনি তো মুখে এত কথা বলার সুযোগ পাবেন না। আপনাকে আপনার ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে। আপনি যে জব করতেছেন, যে চাকরি করতেছেন, ঠিক আছে? অথবা ব্যবসা করতেছেন, আপনার দেখাইতে হবে হ্যাঁ বাংলাদেশে হিউজ পরিমাণে বিজনেস করতেছি, আমি খুব ভালো পজিশনে আছি, আমার সোর্স অফ ইনকাম অনেক ভালো, আমি তোমার দেশে শুধু ঘুরতে যাব। ঠিক এই কথাটা যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার ডকুমেন্ট দিয়ে, তখনই আপনি ভিসা পাবেন। ভাই ট্যুরিস্ট ভিসা পাওয়াটা খুব সহজ, আবার কঠিন। কঠিনটা শুধু আপনার কারণে, কারণ আপনার সঠিক গাইডলাইনটা জানেন না যে কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন, কিভাবে আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করবেন। আপনি যদি সঠিক মতো বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টকে সুন্দর মতো অল্প অল্প টাকা আপনি জমান না ভাই, একবারে 5 লক্ষ 10 লক্ষ টাকা জমা দেওয়ার প্রয়োজন নাই। আপনি প্রতি মাসে 30,000 40,000 50,000 টাকা করে সেভ করেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্ট যখন প্রায় 5 লাখের উপরে থাকবে, দ্যাটস এনাফ। এনাফ ইজ এনাফ। আপনার অ্যাকাউন্টে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা থাকা লাগবে না। আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা প্লাস থাকলে আপনি ইউরোপের ভিসা পাবেন ভাইয়া। নো টেনশন। টেনশন করার কিচ্ছু নাই। নিশ্চিন্তে থাকুন। আপনি আমার কথাগুলো ফলো করেন। মালয়েশিয়াতে আমি দেখছি আমার অনেক ভাই ব্রাদার মালয়েশিয়াতে কোম্পানি আছে 20 বছর 30 বছর থাকে, ফ্যামিলি নিয়ে পর্যন্ত এপ্লাই করছে। তাও ফ্রান্সের ভিসা দেয়নি। আর আমি কিন্তু ভাই আমার কোম্পানি আছে, বাট আমি কিন্তু আমার কোম্পানি আমার ভিসা ছিল না। আমি অন্য একটা কোম্পানি আমার ভিসা ছিল, সার্ভিস সেক্টরের ভিসা। বাট আমারও প্রতি বছর ভিসা নবায়ন করতে হইতো। তো আমি ফ্রান্সের ভিসা পাইছি 2 বার। মালয়েশিয়া থেকে অনলি 90 ইউরো দিয়ে। লক্ষ লক্ষ টাকা কিন্তু খরচ করে দেবে। মাত্র 90 ইউরো, মালয়েশিয়ার 432 রিঙ্গিত। মালয়েশিয়ার 432 রিঙ্গিত দিয়ে আমি ইউরোপে ভিসা পাইছি দুইবার। একবার না, দুইবার। অনেকে 14টা দেশ ভ্রমণ করার পরে ইউরোপের ভিসা পায়নি। আমার নিজের হাতে আমি অনেকের অ্যাপ্লাই করে দিছি, তাদের ভিসা হয়নি। কেন? তারা আসলে সাডেনলি অ্যাকাউন্টে টাকা জমা করছে, আবার অনেকে বিভিন্ন দেশ ভ্রমণ করেনি, বা অনেকের ভিসার মেয়াদ কম ছিল, সেজন্য ভিসা পায়নি। তো আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি, যদি ইউরোপ আপনারা ঘুরতে আসতে চান, সেটা ইউরোপ ছাড়াও যদি আপনি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে যদি ঘুরতে আসতে চান, তাহলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা আপনার সুন্দরভাবে সাজান ভাই। সুন্দরভাবে ট্রাভেল হিস্ট্রিটা সাজান। যদি ট্রাভেল হিস্ট্রিটা সাজাইতে পারেন, আপনি বাংলাদেশে থাকেন আর মালয়েশিয়াতে থাকেন আর সিঙ্গাপুরে থাকেন আর দুবাই, কাতার, বাহরাইন, আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন, আপনি আমার ফর্মুলাটা ফলো করেন, ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন। আপনারা হতাশ হবেন না। প্রয়োজনে আমার কথাগুলো একবার না কয়েকবার আপনারা শুনবেন, কিভাবে আপনি ব্যাংক স্টেটমেন্ট তৈরি করবেন, কিভাবে আপনার ট্রাভেল হিস্ট্রি আপনি সাজাবেন। তো ভিডিওটা প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো যারা এ পর্যন্ত মনোযোগ সহকারে শুনছেন, তো আমি আপনাদেরকে বলবো, জানি আপনারা ইউরোপ আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, সেটা ট্যুরিস্ট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক। এখন ভাই ওয়ার্ক পারমিট ইউরোপের সব দেশে নাই, অল্প কিছু দেশে ওয়ার্ক পারমিট আছে এবং সেটা সোনার হরিণ হয়ে গেছে। আর মেইন সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে সব দেশের এম্বাসি নেই। আমাদেরকে বিভিন্ন সময় ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হয়। এখন আমাদের জন্য ইন্ডিয়ার ভিসা পাওয়াটাই কঠিন হয়ে গেছে। ইউরোপের ভিসার চেয়েও কঠিন হয়েছে ইন্ডিয়ার ভিসা পাওয়া। এখন আপনার দেখা যায় ইউরোপ থেকে কেউ আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিল, সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে যে আপনি ইউরোপে আসার জন্য যে আপনি এমবাসি ফেস করতে হবে, সেটা ইন্ডিয়াতে যেতে হবে। এখন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অ্যাপয়েন্টমেন্ট পাইলে ভিসা পাচ্ছেন না, ভিসা পাইলে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না। তো এখন উভয় সংকটে আছেন এবং সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হয়ে থাকেন, আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স ভালো থাকে। এখন তাহলে আমি বলবো কি, আপনি ট্যুরিস্টে একবার ইউরোপ আসেন, একবার ঘুরে যান। ঘুরে যাওয়ার পরে যদি আপনার মনে হয় ইউরোপ আপনি থাকবেন, সেটা হোক আপনার ভিসা কনভার্ট করে, অথবা আপনি এখানে বিজনেস করে, অথবা এখানে ইনভেস্ট করে, অথবা এই দেশে বিয়ে করে,
আপনি বৈধভাবে এই দেশে আসেন, বৈধভাবে আসার পর যদি আপনার মনে হয় না ইউরোপটা আমার কাছে ভালো লাগছে, ইউরোপের কালচার আমার কাছে ভালো লাগছে, আমি সপরিবারে ইউরোপে সেটেল হতে চাই, দ্যাটস ফাইন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ধৈর্য ধরে আমার 20 মিনিট কথা শুনছেন, বকবক শুনছেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার। আর যদি বেশি কমেন্ট হয় সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে পরামর্শ দিব। আর যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।